আসসালামু আলাইকুম। দি প্ল্যাটফর্ম পেজে সবাইকে স্বাগতম। আজকে আমরা বোর্ড কোশ্চেন সলভ করা শুরু করব। এটি হচ্ছে ঢাকা বোর্ড 2019 এর ম্যাথ। তো আমি কোশ্চেনটা আগে বলবো, তো আপনারা লিখে নেওয়ার চেষ্টা করবেন। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি গোলককে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। এর আয়তন 32 মিটার কিউব হলো। তামার আপেক্ষিক তাপ দেওয়া আছে এবং তামার গোলকের ভর 250 গ্রাম এবং বৃত্তাকার রিংটির ক্ষেত্রফল 11.434 মিটার স্কয়ার। তো আমরা এগুলো একটা আকার একটু ছোট করে একটু আঁকার চেষ্টা করি। যে একটা তামার গোলক দেওয়া আছে। একটা গোলকের আয়তন, এটা যখন 30 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা 110 ডিগ্রি সেলসিয়াস করা হলো, তখন আয়তন বি হলো 32 মিটার কিউব। কোশ্চেনটা আপনারা লিখে নেওয়ার চেষ্টা করবেন। এবং এটার ভর দেওয়া আছে 250 গ্রাম এবং আরেকটি রিং দেওয়া আছে। এই মনে করলাম এটা একটা রিং লিখে ফেললাম। বৃত্তাকার রিং এর ক্ষেত্রফলকে আমরা এদিকে প্রকাশ করি। ক্ষেত্রফল দেওয়া আছে 11.34 মিটার স্কয়ার এবং সাথে সাথে এই যে তামার গোলক দেওয়া আছে, গোলকের আপেক্ষিক তাপ দেওয়া আছে। আর আমরা তামার আপেক্ষিক তাপ অবশ্যই জানি। এখন প্রশ্ন করা হয়েছে গ নম্বরে, তামার বলটার গৃহীত তাপ কত গ নম্বরের জন্য। তো এই অঙ্কটা আমরা এর আগের সৃজনশীল, যেটা চট্টগ্রাম বোর্ড 2019, ওখানেও করেছি। কিভাবে করেছি, আমরা এখানে দেওয়া আছে তামার তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পেল, 30 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস হলো এবং তামার গোলকের ভর দেওয়া আছে m = 250 গ্রাম। এটাকে আমরা যদি কেজিতে নিয়ে যাই তাহলে হবে 0.25 কেজি। এবং এখন কেজিতে পেয়ে গেলাম। কি ইকুয়াল টু আমরা কি জানি, ms ডেল থিটা। তামার s আমরা জানি কত, 400 জুল পার কেজি পার কেলভিন। এবং আর কি দেওয়া আছে, এরপর আমাদের জন্য লাগবে ডেল থিটা। এখানে দেখেন আমরা কি বলেছিলাম, তামার গোলকটা 30 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে গিয়েছে। 30 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়া মানে তাপমাত্রার পার্থক্য কত, 110 ডিগ্রি সেলসিয়াস বিয়োগ 30, অর্থাৎ যেটা আসবে সেটা হচ্ছে কেলভিনে। কত আসবে, 80 কেলভিন। এখন আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে বলেছে কিউ ইকুয়াল টু কি হবে, এম এস ডেল থিটা। এম দেওয়া আছে 0.25, এস দেওয়া আছে 400 এবং 80 কেলভিন। এখান থেকে আমরা এখন যদি ক্যালকুলেশন করি তাহলে হবে 800 জুল। এভাবে আমরা এই অধ্যায়ের যে গৃহীত তাপ এবং বর্জিত তাপ, এই অঙ্কগুলো এভাবে করতে পারি। এখন ঘ নাম্বার যে কোশ্চেনটা করতে, সেটা হচ্ছে কি, তাপ শক্তির অপচয় না হলে, কোশ্চেনটা লিখে নেন, তাপ শক্তির অপচয় না হলে উত্তপ্ত গোলকটি রিং এর মধ্যে দিয়ে প্রবেশ করানো যাবে কিনা। দেখেন কি বলেছে, যদি উত্তপ্ত, অর্থাৎ তখন কত তাপমাত্রা, 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গোলকটাকে আমরা রিংটার মধ্যে দিয়ে প্রবেশ করাতে পারবো কিনা, এটাই জিজ্ঞেস করা হয়েছে, যদি তাপ শক্তির কোনো অপচয় না হয়। তো আমরা ধরেই নিলাম গোলকের ব্যাসার্ধ আর, লিখে নি গোলকের ব্যাসার্ধ আর। ঠিক আছে, আমরা গোলকের ব্যাসার্ধ আর, আমরা গোলকের আয়তন জানি নিশ্চয়ই, দেওয়া আছে কত, 32 মিটার কিউব। তো গোলকের আয়তন সমান কি, 3/4 পাই আর কিউব। এটা কার সমান হবে, গোলকের আয়তন আমাদেরকে দেওয়া আছে, তার সমান 32 মিটার কিউব। তো এখান থেকে আমরা যদি আর কিউব সমান বের করি, আর কিউব সমান হবে 32 × 4 / 3 পাই। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 7.639।
ঠিক আছে, আমরা এখানে কি কাজটা করেছি, গোলকের আয়তন আমাকে দেওয়া আছে, আমরা গোলকের আয়তনের সূত্র জানি, সূত্র থেকে আমরা ব্যাসার্ধটা বের করে নিলাম। তো এখানে বের হলো আর কিউব সমান, তাহলে আর সমান কি হবে, আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর দিয়ে 7.639, এটার কিউবিক রুট বের করবো, কিউবিক রুট বের করলে চলে আসবে 1.969। এটা হচ্ছে কি, গোলকের ব্যাসার্ধ। তো আমি কেন গোলকের ব্যাসার্ধ বের করলাম তা একটু পরেই বুঝতে পারবেন। এখন আমাকে রিং এর ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা কি বলতে পারি, রিং এর ক্ষেত্রফল, রিং এর জন্য কি, রিং এর ক্ষেত্রফল কি, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। ওইটাকে যেহেতু বড় হাতের আর দিয়েছে, এটাকে ছোট হাতের আর দিয়ে লিখে আর স্কয়ার। এটা কার সমান হবে, রিং এর ক্ষেত্রফল সমান হবে না? অবশ্যই সমান হবে। কেন সমান হবে না, সমান হওয়ার কারণটা হচ্ছে এটাই তো রিং এর ক্ষেত্রফল, আর আমি রিং এর ব্যাসার্ধ ধরলাম আর, যদি রিং এর ব্যাসার্ধ আর হয় তার ক্ষেত্রফল কি, পাই আর স্কয়ার। আমরা সূত্র থেকে ইজিলি বলতে পারি। তাহলে এখান থেকে আমরা যদি আর স্কয়ার এর মান বের করি 11.34 ডিভাইডেড বাই পাই, তো এখান থেকে আবার আর স্কয়ার এর মান চলে আসলো, আর স্কয়ার এর মান এলো 3.6096। তো আমার তো আর স্কয়ার এর মান দরকার নাই, আমরা রুট করে দিব, রুট করে দিলেই চলে আসছে আমাদের আর এর মান। আর এর মান বের হয়ে গেল 1.8999 মিটার, আর এটা ছিল 1.96। তাহলে দেখেন আমার যে এখন কোশ্চেন আসছে, এটা কি প্রবেশ, রিংটার মধ্যে দিয়ে গোলকটা প্রবেশ করানো যাবে কি যাবে না। দেখেন এই হচ্ছে আমার রিংটা, রিং এর ব্যাসার্ধ দেওয়া আছে এটা ছোট হাতের আর। তো এখন ছোট হাতের আর যেটা, সেটা হচ্ছে আমার রিং এর ব্যাসার্ধ। এখন এই রিং এর মধ্যে এত, অর্থাৎ 1.9, আমি পরের সংখ্যাগুলো বাদে দিলাম, তাহলে যদি বাদও দিই তাহলে এটা হচ্ছে 1.9 আর এটা হচ্ছে 1.89, বা এখানে যখন সামনে যাচ্ছে 1.96। তো এখানে দেখেন এটা একটা ছোট বস্তুর মধ্যে দিয়ে আপনি কখন একটা বড় বস্তু প্রবেশ করাতে পারবেন? দেখেন এই যে আমার কলমের পিছনের যে অংশটা, এটা খুলি, দেখেন এই এখানে ভিতরে যে এই মাথাটা, এই মাথার ভিতর দিয়ে এটা কখন প্রবেশ করবে, যখন এই ভিতরের অংশটার ব্যাসার্ধ থেকে এটার ব্যাসার্ধ অবশ্যই ছোট হইতে হবে, তাহলেই প্রবেশ করবে। তাহলে দেখুন এখানে কি ঘটনা ঘটেছে, এখানে রিং এর ব্যাসার্ধ হচ্ছে এটা, রিং এর ব্যাসার্ধ হচ্ছে এটা, আর এটা হচ্ছে কি, গোলকের ব্যাসার্ধ। যদি বস্তুটাকে এখানের মধ্যে দিয়ে প্রবেশ করতে হয়, তবে অবশ্যই এটাকে এর থেকে ছোট হইতে হবে না, রিং এর থেকে ছোট হইতে হবে না। যেহেতু এটা রিং এর থেকে বড়, যেহেতু আমার গোলকটা রিং এর ব্যাসার্ধ থেকে বেশি ব্যাসার্ধের, তাহলে কি রিংটা কখনো প্রবেশ করবে? আপনি এটা কিভাবে কল্পনা করতে পারেন, এই যে মনে করেন আমি একটা গ্লাস নিলাম, এটাকে মনে করলাম রিং, এই মাথাটাকে মনে করলাম রিং। এখন এখানের মধ্যে আমি এইটা প্রবেশ করাতে পারবো কখন, যখন মাথা থেকে এটা ছোট হবে তখনই প্রবেশ করতে পারবে। কিন্তু এটা যদি বড় হয়, দেখেন এটা বড় হয়ে গেছে, তাহলে কি কখন এখানের মধ্যে দিয়ে প্রবেশ করবে? না, প্রবেশ করবে না। এই কথাটা এখানে বলা হয়েছে যে প্রবেশ করবে কি করতে পারবে না, আমরা এখান থেকে বললাম কি এটা প্রবেশ করবে না। তো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019-এর কোয়েশ্চেন। এখন আমরা চলে যাচ্ছি আরেকটি কোয়েশ্চেন, যেটি সম্ভবত দিনাজপুর বোর্ড 2019 সালে এসেছে। তো কোয়েশ্চেনটা আমরা একটু শোনার চেষ্টা করি, লেখা একটু লিখে রাখলে ভালো হয়। কোয়েশ্চেনটা ছিল 900 সেন্টিমিটার কিউব আয়তনের একটি ইস্পাতের ভর 7 কেজি, এর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করা হলো। তো ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ 11 × 10⁻⁻6 পার কেলভিন এবং আপেক্ষিক তাপ 460 জুল পার কেজি পার কেলভিন। এখন আমাকে দেখেন, আমি আবার একটু লিখি জিনিসটা কি। একটা ইস্পাতের টুকরা, দেখেন এটার আয়তন দেওয়া আছে, 900 সেন্টিমিটার কিউব। আর কি দেওয়া আছে দেখি, তাপমাত্রা 20 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করা হলো, এবং ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা দেওয়া আছে 11 × 10⁻⁻6 পার কেলভিন। এবং আপেক্ষিক তাপ আমরা কি লিখি, S = লিখতে পারি 460 জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, এগুলো আমাদের দেওয়া আছে। এখন কোশ্চেন করেছে ইস্পাতের আয়তন প্রসারণ সহগ কত।
এখন কোশ্চেন হচ্ছে আমাদের ইস্পাতের আয়তন প্রসারণ সহগ কত। ইস্পাতের আয়তন প্রসারণ, ইস্পাতের আয়তন প্রসারণ কত। ইস্পাতের আয়তন প্রসারণের জন্য অবশ্যই আমাদেরকে কি লাগবে, ইস্পাতের আয়তন প্রসারণ সহগ লাগবে না। তো আমরা এখান থেকে আগে কি লিখতে পারি, দেখেন তো কি লিখতে পারি। এই যে আমরা জানি আমরা ইস্পাতের এই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ যেটা দেওয়া আছে, দৈর্ঘ্য প্রসারণ সহগের সাথে আয়তন প্রসারণের সহগের সম্পর্কে কি, এটা সমান লিখতে পারি 3 আলফা। তাহলে আলফা সমান কি, আমার তো আলফা লাগবে না, আমার তো আলফা লাগবে না, আমার লাগবে গামা। গামা সমান আমি কি লিখতে পারি, 3 ইন্টু 11 ইন্টু 10 টু দি পাওয়ার -6, তার মানে 33 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার কেলভিন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইস্পাতের আয়তন প্রসারণ সহগ। এখন আমাকে বের করতে বলা হয়েছিল কি ইস্পাতের আয়তন প্রসারণটা কত। তো আমরা স্বাভাবিকভাবে সূত্র জানি, ডেল বি ইকুয়াল টু কি গামা L1 ডেল থিটা। তো আমরা কি জানি এখান থেকে, গামা এর মান পেয়ে গিয়েছি 33 ইন্টু 10 টু দি পাওয়ার -6। ইস্পাতের আদি দৈর্ঘ্য, এই যে আদি আমাদের যে দেওয়া ছিল দৈর্ঘ্যটা, এটা কত, এটা আমাদেরকে দেওয়া আছে আদি দৈর্ঘ্য না আদি, এটা যেহেতু আয়তন নিয়ে তাই আমরা L দিব না V1 দিব। আদি আয়তন কত, 900 সেন্টিমিটার। এবং তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পেয়েছে, এই দেখেন আমি যদি এখানে লিখি ডেল থিটা, এটা কতটুকু বৃদ্ধি পেয়েছে, এটা আমাদের বৃদ্ধি পেয়েছিল কত, 20 থেকে 50, 50 মাইনাস 20, তার মানে কত 30 কেলভিন। আমি এখানে বসিয়ে দিই 30 কেলভিন। তাহলে আমার কি আয়তন বৃদ্ধির মানটা চলে আসবে, আমরা এটা ক্যালকুলেশন করলে মানটা পেয়ে যাব। মানটা আসবে কত, একটু ক্যালকুলেশন করে দেখি, 33 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 900 ইন্টু 30, কেলভিনটা না লিখলেও হয়, তো আমরা লিখে নিলাম কত আসছে দেখেন 0.0891 সেন্টিমিটার কিউব। যেহেতু আমরা এখানে সেন্টিমিটারটাকে চেঞ্জ করিনি একক, অবশ্যই একক হিসেবে আমাদের কাছে সেন্টিমিটার কিউবে চলে আসবে। এটা ছিল একদম ইজি একটা অঙ্ক, এই অঙ্কগুলো আমরা গত ক্লাসেও সম্ভবত করেছিলাম। তো এখন আমাদের আজকের যেই নতুন এক ধরনের অঙ্ক যেটা করানো আজকে আমার সর্বশেষ অঙ্ক, এই অঙ্কটা হচ্ছে কি, খণ্ডটির তাপমাত্রা বৃদ্ধিতে, এই খণ্ডটির তাপমাত্রা আমরা বৃদ্ধি করেছি, এই বৃদ্ধিতে প্রয়োজনীয় যেই তাপের প্রয়োজন, ওই তাপ দিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি বরফকে গলানো সম্ভব কিনা। আবার বলছি, কোশ্চেনটা লিখে ফেলতে পারেন। আমার ইস্পাতের তাপমাত্রা, কোশ্চেনটাকে বলিনি, খণ্ডটির তাপমাত্রা বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপ দ্বারা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0.5 কেজি ভরের একটি বরফকে গলানো সম্ভব কিনা। এটাকে আমার 20 ডিগ্রি থেকে 50 ডিগ্রিতে নিতে যেই প্রয়োজন ছিল তাপের যেই প্রয়োজন ছিল, ওই তাপ দ্বারা কি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 0.5 কেজি বরফকে আমরা গলাতে পারবো কিনা। তো আমরা প্রথমে কি করব, প্রথমে আমাদের যে ইস্পাত দেওয়া রয়েছে, ওই ইস্পাতের জন্য আমরা কি হিসাব করব, ইস্পাতের জন্য আমরা হিসাব করতে পারি যে প্রয়োজনীয় তাপ। ইস্পাতের জন্য গ নাম্বারের জন্য আমরা কি লিখতে পারি, Q ইকুয়াল টু M S ডেল থিটা। দেখেন আমরা ইস্পাতের M জানি কিনা, অবশ্যই জানি, কারণ আমাদেরকে ফার্স্টেই বলে দেওয়া ছিল ইস্পাত খণ্ডটির ভর 7 কেজি। কোশ্চেন যখন ফার্স্টে বলেছিলাম, যারা লিখেছিলেন মনে ছিল হয়তো, আমি এখানে উদ্দীপকের এই জায়গায় লিখিনি, তবে যখন কোশ্চেনটা বলেছিলাম তখন বলেছিলাম ইস্পাতের ভর 7 কেজি। তাহলে আমি এখানেও লিখে দিলাম এখন আপাতত M ইকুয়াল টু 7 কেজি। তাহলে আমাদের কাছে কি দেওয়া আছে, ইস্পাতের ভর দেওয়া আছে 7 কেজি, আপেক্ষিক তাপ দেওয়া আছে 460, এবং তাপমাত্রা বৃদ্ধি কত, তাপমাত্রা বৃদ্ধি 20 থেকে 50, তার মানে তাপমাত্রা বৃদ্ধিটা ছিল 30। তাহলে আমরা প্রয়োজনীয় তাপটা পেয়ে গিয়েছি। প্রয়োজনীয় তাপ এখান থেকে হিসাব করলে এসে যাবে 7 ইন্টু 460 ইন্টু 30, অর্থাৎ 96600 জুল। এটা হচ্ছে আমার ইস্পাতের তাপমাত্রা 20 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় তাপ শক্তি। এটাকে আমরা নাম দিলাম কিউ। এখন হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে গলানোর জন্য প্রয়োজনীয় শক্তি। এখন আমরা লিখলাম বরফের জন্য নাম দিলাম কিউ প্রাইম। এখন আমরা কি বলেছি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে গলানোর জন্য সূত্র কি ছিল, বরফের ভর ইন্টু কি বরফ গলনের জন্য কি ছিল, বরফ গলনের সুপ্ত তাপ। লেকচার নাম্বার
4-এর সবার লাস্টের দিকে আমি একটা কথা বলেছিলাম যে গলানোর জন্য কোন সূত্রটা প্রয়োজন। একটি বরফকে মাইনাস, আমার সম্ভবত যতটুকু মনে আছে, মাইনাস তাপমাত্রার একটা বরফকে, যেটা তাপমাত্রা মাইনাস যে কোনো একটা ডিগ্রি সেলসিয়াস ছিল সম্ভবত, ওখান থেকে বাষ্পে পরিণত করার জন্য প্রয়োজনীয় তাপ সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। তো এখন আমরা এখানে আলোচনা করেছি শুধু বরফ গলনের জন্য, তাহলে আমরা শুধু গলনের জন্য গলনের সুপ্ত তাপ নিয়ে আলোচনা করবো। ওই লেকচারে সম্ভবত আমি বরফ গলনের সুপ্ত তাপটাও বলেছিলাম। তাহলে বরফের ভর কত দেওয়া আছে? 0.5 কেজি। এবং বরফ গলনের সুপ্ত তাপ আমার এখানে দেওয়া না থাকলেও আমি সম্ভবত ওখানে বলেছিলাম 334 ইন্টু 10⁴। এখন এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানে একটা মান পাওয়া যাবে। এখানে একটা মান পাওয়া যাবে, মানটা হচ্ছে 0.5 ইন্টু 334 ইন্টু 10⁴। তাহলে এখানে মান আসলো 1670000। অর্থাৎ আমাকে 0.5 অর্থাৎ আধা কেজি বরফ গলানোর জন্য তাপ শক্তির প্রয়োজন হচ্ছে এটা, কিন্তু আমাকে দেওয়া হয়েছে এটা। তাহলে কি আমরা বরফটা গলাতে পারবো? অবশ্যই না। আমার দরকার ছিল এতটুকু, আমাকে দিয়েছে এতটুকু, তাহলে আমি বলতেই পারি সম্পূর্ণ বরফটি গলবে না। এইটি আবার আরেকটি প্রসেসে করা যায়, সেটা একটু ছোট করে দেখিয়ে দিই। যে আমি ধরেই নিলাম আমাকে তো তাপমাত্রা এতটুকুই দেওয়া আছে, তাহলে আমার এতটুকু তাপমাত্রার জন্য আমি কি করতে পারি? কিউ সমান ধরলাম কি এম ইন্টু সুপ্ত তাপ। সুপ্ত তাপ মানে বরফ গলনের সুপ্ত তাপ, এটা সমান হবে কত? 96600। তো এখানে আমি এম সমান যদি বের করতে চাই, এম ইকুয়াল টু হবে 96600 কিন্তু এখানে কি ছিল? 334 ইন্টু 10⁴ ছিল। সরি 4 না, 10⁻³ হবে। একটু এর আগে কোয়েশ্চনটাতে মনে হয় আমি 4 লিখেছি, এটা একটু ঠিক করে নেবেন। তো কত আসছে? 96600 ডিভাইড বাই 10⁻। তাহলে আনসার আসলো কত? এম সমান আসলো 0.249 কেজি। তো আমার এই তাপমাত্রা দ্বারা যতটুকু বরফ গলবে সেটা হচ্ছে এতটুকু। তার মানে আমাকে আধা কেজি বরফ গলবে কিনা জিজ্ঞেস করেছিল, অবশ্যই আধা কেজি বরফ গলবে না। তো আমি দুইটা প্রসেস দেখালাম, যে কোনো একটা প্রসেসে আপনারা অঙ্কটা করতে পারেন। তো এর আগের কোয়েশ্চনে মনে হয় আমি বরফ গলনের সুপ্ত তাপটা একটু ভুল লিখেছি। বরফ গলনের সুপ্ত তাপটা লিখে ফেলবেন, এটা 334 ইন্টু 10⁻³ একক কি হবে? জুল পার কেজি। এটা একটু শিখে নেবেন, এটা আশা করি কাজে আসতে পারে। ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই। নেক্সট ক্লাসে আমরা আরো কয়েকটা বোর্ড কোয়েশ্চেন নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।